আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিন ঠিক এভাবেই রীতিমতো হুঙ্কার দিয়েছিলেন ফারুক আহমেদ। তার সেই হুঙ্কারে নতুন করে আশার আলো জন্মেছিল দেশের কোটি ক্রিকেট প্রেমীর মনে। ইতিমধ্যে সেই আশার বাণী শোনানোর পেরিয়ে গেছে 6 মাসেরও বেশি সময়। লম্বা এই সময়টাতে বিসিবি বস কতটা সংস্কার আনতে পেরেছেন বোর্ডের? উত্তরটা হলো, দায়িত্ব নিয়ে বোর্ড আর দেশের ক্রিকেটের যে সংস্কারের গল্প শুনিয়েছিলেন ফারুক, তার সিকিভাগও তিনি করতে পারেননি এখন অবধি। আলোচনার চেয়ে সমালোচনা আর বিতর্কের জন্মই তিনি দিয়ে যাচ্ছেন অধিক পরিমাণে। এমনকি কিছু কিছু বিতর্কিত কাজের ক্ষেত্রে তো তিনি ছাড়িয়ে গিয়েছেন আগের সব বোর্ড সভাপতিকে। ফারুক বলেছিলেন বোর্ডের পরিচালনা পর্ষদ তথা বোর্ডে সংস্কার আনবেন তিনি। দুর্নীতি যারা করেছেন বোর্ডে তাদের আনবেন শাস্তির আওতায়। প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না। যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করবো, আমরা দেখব জিনিসটা কী হয়েছে এবং আগামীতে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না। এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিয়র আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। কিন্তু বাস্তবতা হলো, যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বিসিবি বস, সেই দুর্নীতিবাজদের নিয়ে তিনি গড়েছেন নিজের নতুন সংসার। পাপনের আমলে সুবিধাবাদীদের নিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন বোর্ডের সকল কার্যক্রম। আরও একটু খোলাসা করি বলি, নাজমুল হাসান পাপনের সময়কাল থেকে বেশ কয়েকবার দুর্নীতির অভিযোগ আসে পরিচালক মাহবুবুল আনামের নামে। বিসিবির ফাইন্যান্সিয়াল দিকগুলো দেখভাল করা এই পরিচালকের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে বহুবার। অনেক সংবাদ মাধ্যম প্রমাণ দিয়ে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেও পাপনের সময়কালে তিনি ছিলেন সকল অভিযোগের ঊর্ধ্বে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার দিন সংবাদ সম্মেলনে ফের ওঠে তার নাম, সরাসরি অভিযোগ ওঠে তার প্রতি, কিন্তু সেটি সতর্কতার সাথে এড়িয়ে গিয়েছিলেন ফারুক। তদন্ত করার আশ্বাস দিলেও সেই কার্যক্রম এখন অবধি শুরু করতে পারেননি, বরং মাহবুবুল আনামকে নিজের ঘনিষ্ঠজনে পরিণত করেছেন নতুন এই বিসিবি বস। পাপনের মতো ফারুকও যেন কাঠের চশমা পরে ফেলেন মাহবুবুল আনামের ইস্যুতে। যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোয়েশ্চেনটা ডেফিনেটলি আজ আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা তো থাকি বাংলাদেশেই, সো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্টিভ এই দেশের থেকে আমরা কেমনি ম্যাক্সিমামটা বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন, যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে যারা আছেন দীর্ঘদিন ধরে, তাদের থেকে জানা হবে, প্লাস নতুন 2-1 আসবে জাজ করবে। দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান বোর্ড সভাপতির সবচেয়ে বড় পরীক্ষা ছিল বিপিএল-এর 11তম আসরের আয়োজন ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাক লাগানো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা। দুটি পরীক্ষাতেই রেকর্ড মার্ক পেয়ে ফেল করেছেন ফারুক আহমেদ। বিপিএল-এর গেল আসরটিকে তিনি রীতিমতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে নিয়ে গিয়েছেন বিতর্কিত প্রিমিয়ার লিগের পর্যায়ে। মাঠের ভেতর মাঠের বাইরে তো অব্যবস্থাপনা ছিলই, বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিদের ফিরিয়ে এনে পুরো আসরকেই তিনি করেছেন প্রশ্নবিদ্ধ। দায়িত্ব নেওয়ার পর জোর গলায় নতুন বোর্ড সভাপতি বলেছিলেন বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন আনবেন তিনি। অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে পুরো বিষয়টি ঢেলে সাজাবেন বলে জানিয়েছিলেন তিনি। আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট, এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কী হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা,
তার আগের মধ্যে আমাদের গঠনতন্ত্রে হাত দিতে হবে। গঠনতন্ত্রের সংস্কার আনার বিষয়ে জানুয়ারিতে বিসিবির গঠনতন্ত্র সংস্কার কমিটির প্রস্তাব অনুযায়ী ঢাকার ক্লাব ক্রিকেট থেকে পরিচালক সংখ্যা 12 থেকে কমিয়ে 4 জন নামানোর প্রস্তাব করা হয়েছিল। তাতে বেঁকে বসেন ঢাকার ক্লাব কর্তারা, দেন লিগ বয়কটের হুমকি। তাদের দাবি ছিল পরিচালক সংখ্যা 12 থেকে বাড়িয়ে 16 করা হোক। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ঢাকার ক্লাব কর্মকর্তাদের আলোচনার পর স্থগিত করা হয় বিসিবির গঠনতন্ত্রের সংস্কার। হয়নি তো কিছুই। তাহলে কি সেদিন কেবল সংস্কারের বুলি আউড়েই গিয়েছিলেন ফারুক? উত্তরটা হলো না, সংস্কার হয়েছে কিছু জায়গাতে। প্রতি টুর্নামেন্টে বাজে পারফরমেন্সের পর তদন্ত কমিটি গঠন করা হতো কারণ খুঁজে বের করতে। এবারকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতশ্রী পারফরমেন্স দেখানোর পরও সেই তদন্ত কমিটির নাটকের অবতারণা হয়নি। পাশাপাশি বিপিএলেও অযাচিত এক কনসার্টের আয়োজন করে তিনি দিয়েছেন সংস্কারের প্রমাণ। আসলে কোন কোন জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন সেটির ধারণা মিলল সাবেক বোর্ড পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাজ্জাদুল আলম ববির কাছে। একটা সুন্দর আপনি একটা প্রশ্ন করেছেন। সংস্কার শব্দটা এখন প্রায়শই ব্যবহার হচ্ছে, যত্রতত্র হচ্ছে, এমনই ব্যবহার হচ্ছে যে এটার কোনো মিনিং নেই। এখন এটার ভ্যালু নষ্ট হয়ে গেছে। সব কিছুতেই সংস্কার সংস্কার কথা শুনতে ভালো লাগে, কিন্তু ইট হ্যাজ লস্ট ইজ অল ইস মিনিং অ্যান্ড ভ্যালু। ক্রিকেট বোর্ডেও এখন সংস্কারের কথা বলে কনস্টিটিউশনে হাত দেওয়া হয়েছে, কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল যেটা প্রথমে বোঝা যায়নি। পরে আমরা একটু মাইনিউটলি দেখার পরে বুঝতে পেরেছি যে কোনো 1-2 ব্যক্তির জন্য অথবা একটা নির্দিষ্ট একটা গোষ্ঠীর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যই এই সংস্কারগুলি, সকল সংস্কার আনা হচ্ছে, যেটা এটা একেবারে অ্যাকসেপ্টেবল না। এটা ক্রিকেটিং ফ্র্যাটার্নিটি অ্যাকসেপ্ট করবে না, হয়েছেও তাই। এখান দিয়ে মানে সাংঘাতিক একটা রেজিস্ট্যান্স এসেছিল, রেজিস্ট্যান্স আসাতে এ নিয়ে আর সামনে এগোয়নি। সংস্কার করতে গেলে এখানে আমার বক্তব্যটা হলো এরকম, সংস্কার করতে গেলে এইগুলি কিন্তু সংস্কার না। সংস্কার হলো যদি ক্ষমতা থাকে সেই হিসাবে যা যা করণীয় আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের ক্লাবগুলি কিন্তু বিশাল ভূমিকা রেখেছে ক্রিকেটে। গত 50, 60, 70 বছর ধরে তারা ইনভেস্ট করেছে প্লেয়ারদের পিছনে, ট্রেনিংয়ের পিছনে। যদিও তারাও খুব হ্যান্ডিক্যাপ, বিকজ কোনো ক্লাবগুলির নিজস্ব আয়ের সোর্স নেই যাতে এরকম বড় বড় প্রোগ্রামগুলি চালাতে পারে বা এরকম কার্যকলাপগুলি। সেইখানে সংস্কার করে যদি এমন করা যায় যে ক্লাবগুলির জন্য নিশ্চিত মানে রেগুলার সোর্স অফ ইনকাম যেগুলি বৈধ, এগুলি যদি ব্যবস্থা করা যায় সংস্কারের মাধ্যমে, তাহলে ক্লাবগুলি টিকে থাকবে। এখন স্বভাবতই মন জানতে চায় যেসব জায়গাগুলোতে আসলেই সংস্কার দরকার সেগুলো নিয়ে কেন এখনো কোনো ভাষ্য নেই বোর্ড সভাপতির। তিনি কি আসলেই জানেন কোথায় কোথায় লাগবে সংস্কার, নাকি জানেন না, নাকি তিনি অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাশে রেখে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় বিষয়গুলোতে জোর দিয়ে যাচ্ছেন? যদি তাই হয় তবে তার কারণ কি? কেবল দায়সারা, নাকি ব্যক্তিগত কোনো আক্রোশ, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ? প্রশ্নগুলো তোলাই রইল। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত, ঢাকা।